অদম বলেও তো কিছু কম করে মুড়ে দাওনি, যা দিয়েছ তারই অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাওনি। মহান সৃষ্টিকর্তার নিকট শুক্রিয়া জ্ঞাপন করছি, মা বাবার নিকট শুক্রিয়া জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি, কনফিডেন্সের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। উপস্থিত যারা আছেন সবার প্রতি আমি কৃতজ্ঞ, বন্ধু বান্ধব থেকে শুরু করে আত্মীয় স্বজন, পরিবার, সবার প্রতি আমি কৃতজ্ঞ। আমি নিজেকে খুব একটা লাকি পার্সন মনে করি, এই জন্য যে 46 বিসিএস আমার প্রিপারেশন নিয়ে একটাই প্রিলি, একটাই রিটেন এবং একটাই ভাইবা। আমি এর পরবর্তীতে আর কোনো প্রিলি পাশ করি নাই এবং আমার প্রিলি পাশ করার কোনো ইচ্ছা দরকারও মনে পড়ে নাই, কারণ আমার কাছে এটা বিশ্বাস হইতো এবং এইখানে আমার যে ফ্রেন্ডরা আমাকে কাছ থেকে জানতো তারা এটুকু বলতো যে মেহেদী যদি কোনো একবার কোনো দিক দিয়ে যদি প্রিলি পাস করতে পারে সে টপ করবে, মানে সে হয় ফরেন ক্যাডারে যাবে অথবা হচ্ছে অ্যাডমিন ক্যাডার পাবে। এটা হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেলে যারা ছিল তারা হচ্ছে এটা বিশ্বাস করতো, কিন্তু আমি এটা কখনো কাউকে সামনাসামনি কাউকে বুঝতে দিতাম না। বিশেষ করে আমার স্পষ্ট মনে আছে আমি যখন হচ্ছে লাইব্রেরিতে পড়তাম, একদম ওয়ালের পাশে যেন হচ্ছে আমি কোনোভাবে যেন ডিস্ট্র্যাক্ট যেন না হই, কোনো মেয়ে যেন দেখা না যায়, মানে একদম ওয়ালের পাশে, মানে ওয়ালের পাশে, আমার সামনে ওয়াল, এ পাশে ওয়াল, এ পাশে ওয়াল। আমি যদি কোনো মেয়ে যদি দেখতেও যাই আমার ঘুরে উঠে গিয়ে দেখতে হবে, তার মানে আমি এমন একটা জায়গায় বসতে হবে আমি কোনোভাবে আছে আমার ডিস্ট্র্যাক্ট হওয়া যাবে না। এটা একদম আমি সত্যি কথা বললাম। আমরা চারজন ওয়ালের এক পাশে বসতাম, সত্যি কথা হচ্ছে আমরা চারজনই হচ্ছে চারজনের মধ্যে তিনজন ক্যাডার পাইছি এবং একজন হচ্ছে অলরেডি সিটি কর্পোরেশনে জব করতেছে। তো লাইব্রেরির ওই জায়গাটা হচ্ছে আমার বন্ধু মার্ক, এখানে দেখতে পাচ্ছি না, মার্ক হচ্ছে আমাকে এই কথাটা বলছে যে বন্ধু তোকে তো আমি চিনি, প্রিলি যেহেতু পাস করছোস তুই তো ক্যাডার হবি, তাইলে তুই লাইব্রেরির এই জায়গাটাতে বসবি। আমি বললাম ভালো কথা বলছোস। তারপর এই তো 43 বিসিএস চট্টগ্রামে এএসপি হিসেবে জয়েন করলো সালাউদ্দিন, আমার ডিপার্টমেন্টের ছোট ভাই। তো ও যখন মানে শুনলো যে ভাই প্রিলি পাস করছে, মানে ভাই বিসিএস দিচ্ছে, তখনও আমার বলছে ভাই আপনি এই জায়গাটাতে বসেন। আমি বললাম সবাই লাইব্রেরি এই জায়গাটাতে বসার কথা কেন বলে, পরে দেখলাম যে এই জায়গাটাতে যারা বসে অলমোস্ট তারা অ্যাডমিন অথবা পুলিশ অথবা ক্যাডার নিয়ে হচ্ছে বের হয়, তার মানে লাইব্রেরির এই জায়গাটাতে হচ্ছে বসা লাগবে। তো আমি সৃষ্টিকর্তার নিকট শুক্রিয়া জ্ঞাপন করি আবারও। আমি আসলে কোনো ক্যাডার হওয়ার ইচ্ছা আমার ছিল না, আমি পরিবেশ কর্মী হতে চাইছিলাম, স্রেফ একজন পরিবেশ কর্মী। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগে পড়াশোনা করেছি। ওই সময় পড়ার সময় আমি বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস অ্যান্ড রেস্টোরেশন নামে পরিবেশ বিষয়ক একটা সংগঠন প্রতিষ্ঠা করি। আমার স্বপ্ন ছিল যে আমি একজন পরিবেশ কর্মী হব, পরিবেশ নিয়ে হচ্ছে কাজ করব। তো পড়াশোনায় চেষ্টা করতাম মানে মনোযোগ দেওয়ার। অনার্সে আমার 3.78 ছিল আর মাস্টার্সে 3.96, সিজিপি নিয়ে আমি ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হই। তো ওই সময় আমি আসলে রিসার্চের সাথে হচ্ছে ইনভলভ ছিলাম, আমি বিসিএস এর সাথে ইনভলভ ছিলাম না। এই আমার এই কথাগুলো আবার আমার কিছু কাছের বন্ধু মার্কার হচ্ছে এগুলো জানতো যে আমি পাঁচটা পেপার হচ্ছে পাবলিশ করি দেশের বাইরে। আমার ইচ্ছা ছিল যে আমি যেহেতু রেজাল্ট ভালো করছি, 5টা পাবলিকেশনও আছে, শুধু আইএলটিএস দিব, স্কলারশিপ নিয়ে দেশের বাইরে চলে যাব। কারণ হচ্ছে আমার আশেপাশে আমাদের ফ্রেন্ড সার্কেল প্রায় 10-12 জন দেশের বাইরে চলে গেছিল, কিন্তু কোনো এক কারণে হচ্ছে আমি হচ্ছে ভাবলাম যে না আমি দেশের বাইরে যাব না। কারণটা আমি আজকে বলি। আমি বিআইজিএম এ হচ্ছে 6th গ্রেডে রিসার্চার হিসেবে হচ্ছে ভাইবা দিতে যাই রিটার্ন পাস করার পর। তো ওইখানের ভাইবাটা হচ্ছে 2বার হয়। তো ওইখানের প্রথমবার ভাইবা হচ্ছে সচিবরা নেয়, দ্বিতীয়বার ভাইবা হচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিটির যিনি প্রধান আব্দুল ময়ুদ স্যার হচ্ছে ভাইবা বোর্ডের প্রধান ছিলেন। তো আমি ভাইবাটা দেওয়ার পর স্যার আমার বলতেছে প্রায় আধা ঘন্টার মতো ইংলিশে ভাইবা নিয়ে স্যার আমার কাছে মনে হচ্ছে স্যার আমাকে সিলেক্ট করবে। আমি বিসিএস এর কথা বলছি না, বিআইজিএম এর কথা বলছি। স্যার আমার হঠাৎ করে বললো ভাইবা শেষ হওয়ার পর যে সৈয়দ মাহাদি হাসান, রিসার্চার হওয়ার ইচ্ছা খুব তোমার, দেশের বাইরে চলে যাবা, একটা বিসিএস দাও। তো আমি বলি যে স্যার কেনই বা আমাকে একটা বিসিএস দেওয়ার কথা বলতেছে। আমি বলি স্যার বলে যে তুমি বিসিএস এ গেলে হচ্ছে ভালো করবা, এটুকু বলতে পারি, বিসিএস এ গেলে তুমি ভালো করবা, একটা বিসিএস দাও। তো তারপর হচ্ছে আমি আরো বিভিন্ন রকমের ভাইবা দেই কলেজগুলা, আমার ক্যাডার হওয়ার কোনো ইচ্ছে ছিল না, বা এদিকে হচ্ছে আমি একদম নতুন, কলেজগুলাতে ভাইবা দিই কিন্তু আমাকে তারা হচ্ছে নিচ্ছিল না। তখন আমি আমার যিনি সুপারভাইজার শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ আলী হাজার স্যারের কাছে এসে বলি স্যার
এত ভালো রেজাল্ট করলাম, এতগুলা পাবলিকেশন, এত এত কলেজে রিটেন পাস করে আমি ভাইবা দেই, কেউ তো আমার নিচ্ছে না। স্যার বলে যে আপনারা নিবে না, আপনি এই সবগুলা ছাড়েন, একটা বিসিএস দেন এবং আপনারা হচ্ছে বিসিএসই নেবে। তো আমি বলি যে আমি ভাই বিসিএস দিতে চাচ্ছি না, কিন্তু মানুষজন আব্দুল মহুদ স্যার আমার বলে বিসিএস দেওয়ার জন্য, ডিপার্টমেন্টের চেয়ারম্যান আমার বলে আমার বিসিএস দেওয়ার জন্য। আমি বলি যে ঠিক আছে, তাহলে আমি বিসিএস দিব। তো 46 এর আগে অ্যাপ্লাই করছি, টাকার মায়া তো একটা বিষয় আছে, কিন্তু অ্যাপ্লাই করছি আর পরীক্ষা দিই ওরকম। কিন্তু হচ্ছে 46 হচ্ছে আমি ভালো করে হচ্ছে প্রিপারেশন নিলাম, প্রিলি দিলাম, কিন্তু প্রিলি আমি ফিল করছি প্রথমবার প্রিলি আমি ফিল করছি, মানে প্রথমবার প্রিলিতে হচ্ছে আমার রোল নাম্বার আসে নাই। দ্বিতীয়বারে কোত্থেকে কি হয়ে গেল শুনলাম কি দ্বিতীয়বারে নাকি 10,000 জন নাকি পাশ করাবে। তো আমি হচ্ছে ওই দ্বিতীয়বারে যে 10,000 যে পাশ করাইছে সেখান থেকে ক্যাডার হওয়া পাবলিক আর কি। তো ওই 10,000-এর মধ্যে তো আমি যেদিন দেখলাম যে আমি প্রিলি পাস করছি, আমি বললাম তাহলে মনে হয় ক্যাডারটা হয়েই গেলাম রে। কারণ হচ্ছে আমার বিশ্বাস এটুকু ছিল, আমি যদি কোনোভাবে যদি প্রিলি পাস করতে পারি, আমি ইনশাল্লাহ আমি আমার পছন্দের ক্যাডার নিব। তো ওই প্রিলি পাস করার পর তার পরের দিন আমার একটা ভাইবা ছিল বিএফ শাহিন কলেজে ঢাকায়। তো ফোন দিল, আমি বললাম না আমি আর ভাইবা টাইবা দিব না, কোথাও কোনো ভাইবা দিব না। আর কেউ চাকরির কথাও যদি এখনো যদি বলে, আমি চাকরিতে আর জয়েনও করবো না, একটা বিসিএস হচ্ছে আমি দিব। তো তারপর আমি কি যে এক অমানসিক বা অমানবিক, মানে কি বলবো, নিজের উপর কি যে এক পরিমাণ পরিশ্রম করছি, আমি জানি আর উপরওয়ালা জানে, এটা আর কেউ জানে না। ওই সময়কার ওই পরিশ্রমের কথাগুলা এখন যদি আমি মনে করি, আমার খুব ভাল লাগে, খুব স্বস্তি দেয়, আমার খুব আনন্দ দেয়। মনে পড়ে যে আমি শুধুমাত্র 6 ঘন্টা, মানে স্রেফ 6 ঘন্টা ঘুম, এর বাইরে যে 18 ঘন্টা যে সময়, সম্ভবত তার 16 থেকে 17 ঘন্টা আমি পড়াশোনার সাথে ইনভলভ ছিলাম। লাইব্রেরিতে যারা ছিল ওই সময় তারা আমাকে অনেকেই দেখছে যে কিরে ভাইয়ের কি হলো ভাই, মানে অনেকে তো ঝিমায়, লাইব্রেরিতে একটু ঝিমায় বা একটু ঘুমানোর চেষ্টা করে, কিন্তু আমার হচ্ছে ঝিমানি বা হচ্ছে ঘুমানোর বিষয়টা হচ্ছে ফার্স্ট 3 মাস হচ্ছে আসে নাই। একদিন ঘুমাই পড়ছিলাম, শরীর হচ্ছে খুবই টায়ার্ড, ভাই হচ্ছে এটা ভিডিও করছে, নিজাম ভাই ছিল সেটা ভিডিও করছে যে মেহেদি লাইব্রেরিতে হচ্ছে আধা ঘন্টা হচ্ছে একটা ঘুম দিয়ে দিছে। তো এই ভিডিওটা হচ্ছে আমি আমার ফেসবুক টাইমলাইনে হচ্ছে শেয়ারও করছি, যে লাইব্রেরিতে কখন আমি ঘুমাই নাই, ঝিমাই নাই। কারণ আমি স্রেফ 6 ঘন্টা ঘুমাইছি, মানে স্রেফ 6 ঘন্টা ঘুমাইছি। ফজরের পর হচ্ছে বিজ্ঞান পড়া শুরু করতাম, তারপর বাসায় 2টা পেপার ছিল, 2টা পেপার হচ্ছে নিয়ে আসতাম, লাইব্রেরিতে নিয়ে আসতাম। বাসার 2টা পেপার এবং লাইব্রেরির 2টা পেপার, ওই 4টা পেপার। পেপার না পড়ে আমি কোনো বইয়ে টাচ করি নাই। কারণ আমি জানতাম যে বিসিএস এ প্রথমবারই যদি কেউ ভালো ক্যাডার পাইতে চায়, তার মধ্যে মৌলিকত্ব থাকতে হবে, এবং এই মৌলিকত্বের জন্য তাকে বেসিক কিছু বই এবং বেসিক লেখা, কিছু এমন লেখা পড়তে হবে যেটা হচ্ছে, কারণ হচ্ছে আমি এটা দেখতেছিলাম যে বিসিএস এর যে যারা খাতা কাটে, তারা তো নিশ্চয়ই কোনো কোচিং এ যারা খাতা কাটে ওরকম কোনো শিক্ষক না, তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অথবা যারা হচ্ছে সচিব পর্যায়ে যারা থাকে ওরকম। তাহলে আমি জানতাম যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে খুশি করার জন্য বা হচ্ছে সচিব পর্যায়ের লোকদের খুশি করার জন্য যারা হচ্ছে বিসিএস এর খাতা কাটবে, ওই স্টাইলে কিভাবে লিখতে হবে, আমি আসলে ওই ফরম্যাটে যাওয়ার জন্য চেষ্টা করলাম। আমি চেষ্টা করতাম যে একটু সাইটেশন দেওয়ার, একটু রেফারেন্স দেওয়ার, এবং কিছু মৌলিকতা বিষয়টা হচ্ছে নিয়ে আসার চেষ্টা করতাম। তো আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করি, প্রিলিতে আমি বরাবরের মতোই দুর্বল ছিলাম, কিন্তু আমার স্ট্রং পয়েন্ট ছিল হচ্ছে রিটেন। আর আমার কাছে এখনো মনে হয় যে বিসিএস বলতে আসলে প্রিলি বলে কোনো বিসিএস এ কোনো কিছু নেই, জাস্ট একটা কার্ড, মানে আপনি একটা কার্ড দিচ্ছে, এবার হচ্ছে আপনি মাঠে নামেন। আসল খেলাটা হচ্ছে রিটেন এবং ভাইবা। তো আমারই স্ট্রং জোন ছিল যে আমি রিটেন যদি বসতে পারি তাহলে ক্যাডার হয়ে যাবে ইনশাল্লাহ, এবং রিটেন দিলাম, পাশ করলাম। তখন সবাই বলা বলি করতেছে যে মাত্র 4,000 পাশ করাইলো, কিন্তু আমারই বিশ্বাস ছিল যে ওই সময় যদি স্রেফ 100 জনও যদি পাশ করায়, সেই 100 জনের মধ্যে আমি থাকবো, এবং এটা আমি খাতায় লিখে রাখছিলাম, এবং আমি কিন্তু ওই 100 জনের মধ্যেই আছি। মানে ওই 100 জনের মধ্যে যদি হিসাব করি, আমার মানে পছন্দের দিক থেকে আমি ওই 100 জনের মধ্যেই আছি, আমি ওর খাতায় লিখে রাখছিলাম। তো রিটেন পাশ করার পর ভাইবা দিব, চয়েস লিস্টটা দেখলাম যে ভাইবা যেহেতু দিব, আমি তো অ্যাপ্লাই করছি ভুলে গেছি, একটু দেখি চয়েস লিস্টে কি আছে। দেখি যে ফার্স্টে তো দেখি যে ফরেন, আমি বলো তাহলে তো একটু ফরেন ক্যাডার হয়ে যাবো মনে হচ্ছে টাইপের। চয়েস লিস্টটা দেখার পর দেখলাম ফরেন, তারপর হচ্ছে অ্যাডমিন। কিন্তু আমি কখনো কনফিউজড ছিলাম না যে আমি ফরেনের জন্য যোগ্য কিনা, এটা নিয়ে আমার মনের মধ্যে কোনো সন্দেহ ছিল না। আমি নিজেকে ভাবতাম যে আমি ফরেন ক্যাডারের জন্য যোগ্য, তার পরবর্তীতে আমি অ্যাডমিন ক্যাডারের জন্য যোগ্য, তারপরে আমি কাস্টমস ক্যাডারের জন্য যোগ্য। আমি চয়েস লিস্টে যেগুলো ছিল আমি সবগুলাকে নিজের জন্য যোগ্য ভাবতাম, এবং এটা নিয়ে আমার মনের মধ্যে কোনো দ্বিধা ছিল না, কোনো দ্বন্দ্ব ছিল না। কিন্তু আমাকে খুব আশাহত করছে, আমার কিছু কাছের ফ্রেন্ড দেখলাম
যে তারা ফরেন ক্যাডারে অ্যাপ্লাই করার পর কনফিউজড হয়ে গেছে ভাইবার আগে, এবং ওই কনফিউশন সে ভাইবার দিনও সে হচ্ছে ওই কনফিউশনের মধ্যেই ছিল যে কি ভুল করতেছি, ফরেনে দিব না অ্যাডমিনে দিব না পুলিশে দিব। ভাই অ্যাপ্লাই যেহেতু করে ফেলছে, নিজের সিদ্ধান্তে হচ্ছে ডিটারমাইন থাকাটা আমি সবচেয়ে যুক্তিযুক্ত মনে করি, যে আমি ফরেন ক্যাডারে অ্যাপ্লাই করছি, আমি ফরেনের জন্য প্রিপারেশন নিব, ফরেনেই ভাইবা দিব এবং সে ফরেনের ভাইবাও দিছি। আমি আজকে এই কথাটা বলি, আমার মনের মধ্যে কোনো আক্ষেপ নাই, আমি অ্যাডমিন ক্যাডার পাইছি। ইংলিশ পরীক্ষার দিন খুব বৃষ্টি হচ্ছিল চিরাং শহরে, যারা 46-এ ইংলিশ পরীক্ষা দিচ্ছে সবাই জানে, খুব বৃষ্টি মানে খুব বৃষ্টি। তো আমার বাসা থেকে যখন যাচ্ছি আমি না খুব ভিজে গেছি, ভিজে আমি হচ্ছে একদম অবস্থা। তো কোনোভাবে আমার এডমিট কার্ডটা দেখা যাচ্ছে, কিন্তু এডমিট কার্ডের নামটা কোনো কিছু দেখা যাচ্ছে না, এডমিট কার্ড হচ্ছে ছিঁড়া, একদম ছিঁড়ে গেছে। স্যার বললো বরাবর 10টা বাজে, তাড়াতাড়ি করে ঢুকো। তো ঢুকলাম, আমার শরীর হচ্ছে একটু কাঁপতেছে, শার্টটা ভিজে গেছে অলরেডি, খাতাটা নিয়ে আমি একটু বলে ওয়াশরুমের দিকে গেলাম, শার্টটা একটু চিপলাম, যেহেতু শার্টটা ভিজে গেছে তো শার্টটা একটু খুলে শার্টটা একটু চিপে তারপর শার্টটা পরছি। ভাবলাম 10-15 মিনিট চলে গেল, এখনো লেখা শুরু করলাম না। আল্লাহ তুমি একটু আমার দিকে তাকাইও। আরো 5 মিনিট সময় নিলাম, একদম চুপচাপ ছিলাম, কাউকে কিছু বুঝতে দেই নাই। ওই 15 মিনিট পর লেখা শুরু করলাম, লেখা শুরু করার পর বরাবর 4 ঘন্টা পর একটা নিঃশ্বাস ফেললাম, আমি বলছি আলহামদুলিল্লাহ আমার ইংলিশ পরীক্ষা খুবই ভালো হয়েছে। কারণ অনেকেই দেখলাম ইংলিশ পরীক্ষা দেওয়ার পর তারপরে আর কোনো পরীক্ষা দিতে আসে নাই। তখন আমি বুঝে গেলাম মানে কিছু একটা ঘটে যাবে এবং কিছু একটা ঘটতে যাচ্ছে। আর আন্তর্জাতিকের ক্ষেত্রে আমি হচ্ছে কিছু বেসিক বই হচ্ছে পড়তাম, যেমন একটা ছিল হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব মানব ভবিতব্য, ডক্টর লুৎফুল হকের। এই বইয়ের রেফারেন্স হচ্ছে কেউ দেয় না, কিন্তু এই বইটা হচ্ছে আমি খুঁজে বের করছি লাইব্রেরি থেকে, যে গোষ্ঠীদ্বন্দ্ব মানব ভবিতব্য, ভৌগোলিক প্রেক্ষাপটে বিশ্ব রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কের মূলনীতি ডক্টর আব্দুল হালিমের। তো এই টাইপের বইগুলো হচ্ছে আমি আন্তর্জাতিকে মনে হয় 88 or 90 আনস করছি, পারতেছিলাম না, কনসেপচুয়াল আমার 2-3টা কমন পড়ে নাই, এবং আরেকটা প্রশ্ন হচ্ছে আমি গুছিয়ে লিখতে পারতেছিলাম না। তো আমি 88 আনস করছি, তো আমি এইটুকু ছিলাম নিজের মতো কনফিডেন্ট, আমি যদি 88ও আনস করি আশা করি অন্যদের তুলনায় হচ্ছে আমি ভালো একটা নাম্বার পাবো, এবং আমার কাছে মনে হচ্ছে আমি ভালো নাম্বারই পাবো ইনশাল্লাহ। যেহেতু ক্যাডার হয়ে গেছি, অ্যাডমিন ক্যাডার হয়ে গেছি, সেটা রেজাল্ট দেখার পর বোঝা যাবে, বাট এটা আমার বিশ্বাস যে আমি ভালো কিছু করবো ইনশাল্লাহ, এবং এটা সত্যি হয়েছে। আর ভাইবাটাতে প্রফেসর ডক্টর নাজমুল আমিন মজুমদার স্যারের ভাইবা বোর্ডে আমি ছিলাম, খুব কনফিডেন্ট ছিলাম, কিন্তু অতিরিক্ত কনফিডেন্ট দেখাতে চাই নাই। অনেক ক্যান্ডিডেট দেখলাম যে অতিরিক্ত কনফিডেন্ট দেখায়। এটা বুঝতে হবে যে আমি একজন সাধারণ ছাত্র, আমি ক্যাডার সার্ভিসে যাব, যিনি আমার ভাইবা নিচ্ছেন উনি প্রফেসর, উনি ডক্টরেট করা, অনেকের তো আবার পোস্টডকও থাকে, এবং উনি ওনার জীবনের শেষ পর্যায়ে আছেন। সো আমি আমার জ্ঞান এমনভাবে জাহির করার দরকার নাই, এটা এমনভাবে শো করার দরকার নাই, আমি এবং সেটা পারবো না। অনেকে দেখলাম যে ভাইবা বোর্ডে একটা ওভার কনফিডেন্ট দেখাইতে চায়, এবং মনে করে ধর স্যার তো এই সাবজেক্টে পড়ছে, আমি তো এই সাবজেক্টে, স্যার আমাকে প্রশ্ন করলে কতটুকু বা করতে পারে। কিন্তু আমিও বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের সাথে সংস্পর্শে ছিলাম বলে জানতাম যে তারা আসলে এখনো কি পরিমাণ পড়াশোনা করে, বা হচ্ছে ভাইবা বোর্ডের মেম্বাররা কি পরিমাণ পড়াশোনা করে। তো আমি কনফিডেন্ট ছিলাম, তো সেটা খুব কাজে দিছে, এবং রিসার্চে যেহেতু ছিলাম রিসার্চটাও কাজে দিছে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে সাথে সম্পৃক্ত ছিলাম, এটাও কাজে দিছে, খুব পড়াশোনার সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করতাম, সেটাও কাজে দিছে, এবং মাঝে মধ্যে একটু ডেইলি স্টারে লেখালেখি করতাম, আর প্রথম আলোতে একটু হালকা হালকা লেখালেখি করতাম, এটাও খুব কাজে দিছে। এবং সবকিছু মিলে আল্লাহর কাছে আমি শুকরিয়া জ্ঞাপন করি এবং শুকরিয়া আদায় করি। আমি আসলে ফাইনাল ডেস্টিনেশনের আগে কাউকে কোনো কিছু বুঝতে দিতাম না। 4 বছর আমার ফোনটা অফ ছিল, কেউ জানতো না, কেউ আমাকে যোগাযোগ করে পায় নাই। ইভেন কি আমার বন্ধুরা এখানে আছে, মার্কটা আছে, জানতো না। হঠাৎ করে আমাকে দেখে লাইব্রেরিতে, আমি প্রিলি পাস করে হচ্ছে লাইব্রেরিতে যেদিন জয়েন দিছি, তখনই ওরা জানতে পারছে যে মেহেদী হচ্ছে একটা বিসিএস দিচ্ছে। তারপরে এর আগের দিন হচ্ছে কেউ জানতো না যে আমি বিসিএস দিচ্ছি। আমি আমার ফ্যামিলি মেম্বার, এখানে মুন্নিয়াপুরাও আছে, মুন্নিয়াপুদের বাসায় গেলে মুন্নিয়াপু বলতো যে মেহেদী চাকরি বাকরি করবো না নাকি, আমি বলি না আপু চাকরি বাকরি তো ভালো লাগে না, না তুমি একটা বিসিএস দাও। তো আপুদেরও ইন্সপিরেশন ছিল, এই মুন্নিয়াপু যে সামনে আছে, মুন্নিয়াপুদের খুব ইন্সপিরেশন ছিল। আর আমি আসলে মানে কোনো কিছু রেডি করে নিয়ে আসি নাই যে আমি একটু গুছায় কথা বলবো। আমি বিসিএস এর বিষয়টা আমার শুরু হয়েছিল ভাইবা দিয়ে। কিরকম, তখন দোকানে বসে আড্ডা দিচ্ছি বন্ধুদের সাথে, আমার বন্ধু রিমন বলতেছে মেহেদী তুমি তো ডিপার্টমেন্টে শুনলাম টপ করছো, চলো একটা ভাইবা নিয়ে আসি। আমি বলি কিসের ভাইবা, কয় বিসিএস এর ভাইবা।
মানে মক ভাইবা বাসার মধ্যে একটা ভাইবা হবে, তো সেই ভাবাতে হচ্ছে আমাকে নিয়ে যেতে চাচ্ছে আমার ফ্রেন্ড। তাই আমি বললাম যে গিয়ে দেখি যে ও মা, যার ভাইবা নিব সেও আবার আমার ফ্রেন্ড। আমি বলছি কিরে ভাই তোরা সবাই এখানে কি করতেছিস? কয় বন্ধু বিসিএস জন্য পড়াশোনা করতেছি, তুইও চল। তো আমি বললাম যে ঠিক আছে, আমারও তাইলে নে। ওই স্ট্যামিনা থেকে, টং দোকানে চা খাওয়া থেকেই মূলত পক্ষে বন্ধুরা যে ইন্সপিরেশন দিছে, প্রায় 2-3 বছর তো লেগে গেছে। তো সকল বন্ধুদের নিকট হচ্ছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমার বাবা মার একটা বিশ্বাস ছিল যে এই ছেলেটা হচ্ছে লেগে আছে, সে হয়তো বা রিসার্চের সাথে লেগে আছে অথবা পড়াশোনার সাথে লেগে আছে, এই ছেলেটাকে আমরা ডিস্টার্ব না করি, তাকে হচ্ছে জব করো না কেন এই কথা বলে তাকে হচ্ছে ইরিটেট না করি, তাকে বিরক্ত না করি, তাকে হচ্ছে জ্বালাতন না করি। তো আমি আমার আব্বা আম্মার নিকট কৃতজ্ঞ, আমি আমার ভাইদের নিকট কৃতজ্ঞ। কোনোদিন আমাকে কেউ বলে নাই যে তুই চাকরি করতেছিস না কেন, বা পড়াশোনা শেষ করছিস, তুই চাকরি কি তোর হবে না, এই কথাটা আমাকে কোনোদিন বলে নাই। আমি যার কারণে আমার ফ্যামিলির নিকট হচ্ছে ফ্যামিলিকে ধন্যবাদ জানাই, কারণ হচ্ছে এই বিশ্বাসটা তাদের মধ্যে ছিল, এবং আমার কিছু কাছের বন্ধু ওই বিশ্বাসটা রাখতে পেরেছে আমার উপর। এজন্য হচ্ছে আমি সবার নিকট ধন্যবাদ জানাই। এবং রেজাল্ট পাওয়ার পর আমার মধ্যে চেষ্টা করতাম যে আমি মৌলিকত্ব বিষয়টা নিয়ে আসার জন্য। আমাকে যেমন কবির ইয়ে স্যার কবির ভাই হচ্ছে আমাকে বললো যে মেহেদী ক্যাডার তো হয়ে গেছো, কি করবা? কিছু তো করবা না তুমি, আমি জানি যে তুমি অন্য কোনো জব হচ্ছে করবা না। আমি বললাম যে ভাই তাহলে কি করা যায়? আমাদের এখানে রিসার্চ অফিসার হিসেবে জয়েন করো। তো আমি কনফিডেন্সে, তো রাজু স্যারের সাথে দেখা হলো, কথাবার্তা হলো। তো আমি হচ্ছে এখন কনফিডেন্সে রিসার্চ অফিসার হিসেবে আছি। আমি চেষ্টা করতাম মৌলিকত্ব বিষয়টার সাথে সম্পৃক্ত থাকার, কিভাবে নতুনত্ব বিষয়টার সাথে সম্পৃক্ত থাকা যায়। এই যেমন আমি খুব ভাল লাগে আমার যে আমার নিজের একটা বই পাবলিশ হয়েছে, দেখে আমার খুব ভাল লাগে। আমি যখন দেখি যে আমার একটা আর্টিকেল পাবলিশ হয়েছে, এটা সম্পূর্ণ আমার, এটা একটা মৌলিকত্বের বিষয়, আমার খুব ভাল লাগে। তো এখনো যখন ওই কনফিডেন্সের ভূগোল বইটা হচ্ছে আমি এডিট করছি নতুন করে, দেখে হচ্ছে আমার ভাল লাগে যে এই লেখাগুলা আমি এডিট করছি, এই লেখাগুলো আমার মাধ্যমে বের হয়েছে, আমার খুব ভাল লাগে। তো এই নতুনত্বের বিষয়টাকে নিয়ে আসার জন্য পরিশ্রম করতে হয়, লেগে থাকতে হয়, ঘন্টার পর ঘন্টা নিজেকে সময় দিতে হয়। ধৈর্যের যে বিষয়, এটার সাথে আহ, প্রতারণা করার দরকার নাই, নিজের সাথে প্রতারণা করার দরকার নাই, নিজেকে সময় দিন। সবাইকে ভালো রাখুন, সবাই ভালো থাকুন। অনেক কথা বলে ফেললাম, মাফ করবেন যদি কোনো ভুল বলে থাকি। আর প্রশাসন ক্যাডারে যেহেতু সুপারিশপ্রাপ্ত হয়েছি, সবার নিকট দোয়া চাই। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।